everyone, welcome to Notes Mania. আপকামিং এসএসসি সিজিএল সিএইচএসএল এক্সাম এবং এনটিপিসি সিবিটি2 এর জন্য আমরা যে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট সিরিজ শুরু করেছি। আজকের চ্যাপ্টার হচ্ছে ফিজিক্সের সাউন্ড ওয়েভ। এই সাউন্ড ওয়েভে আমরা টোটাল 10টা কোশ্চেন আলোচনা করব, কিন্তু পুরো এই 10টা কোশ্চেনের মাধ্যমে পুরো চ্যাপ্টারটি কমপ্লিট করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা জানো সায়েন্সের কোশ্চেন এনটিপিসিতে বা এসএসসিতে বা আপকামিং ডব্লিউবিসিএসের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে সাউন্ড প্রোপাগেট ম্যাক্সিমাম ইন গ্যাস, লিকুইড, সলিড নাকি অল? তো রাইট অ্যান্সার হবে সলিড। তো সাউন্ডের গতিবেগ সবথেকে বেশি হচ্ছে সলিডে, তারপরে হচ্ছে লিকুইডে, তারপরে গ্যাসে। কোনো সময় যদি কিছু মেটাল আর অ্যালয় দেওয়া থাকে তো বলে দেয় যদি এদের মধ্যে কোথায় সবথেকে বেশি, তো মনে রাখবে অ্যালয়ে সাউন্ডের স্পিড সবথেকে বেশি, তারপরে হয় মেটালে। অ্যালয়ে সাউন্ডের স্পিড সবথেকে বেশি হয়, তারপরে মেটালে। সাউন্ডের স্পিড, অনেক সময় সাউন্ডের স্পিড জিজ্ঞাসা করে যে কত কী হতে পারে। তো সাউন্ডের স্পিড হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সাউন্ডের স্পিড হচ্ছে 343 মিটার পার সেকেন্ড। আর অনেক সময় 0 ডিগ্রি সেন্টিগ্রেডেও বলে, তো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এর স্পিড হবে 332 অর্থাৎ 332 মিটার পার সেকেন্ড। তো 332 মিটার পার সেকেন্ড হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এয়ার মাধ্যমে বা গ্যাস মাধ্যমে সাউন্ডের স্পিড। আর 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এয়ার মাধ্যমে এর স্পিড হচ্ছে 343 মিটার পার সেকেন্ড। এছাড়াও আমরা জানি সাউন্ড মানে একটি ওয়েভ। সাউন্ড মানে ওয়েভকে দুই ভাগে ভাগ করা হয়, নন মেকানিক্যাল ওয়েভ এবং মেকানিক্যাল ওয়েভ। নন মেকানিক্যাল ওয়েভ হচ্ছে ট্রাভেল ইভেন থ্রু ভ্যাকুয়াম, তো শূন্য মাধ্যমেও এরা যেতে পারে। নন মেকানিক্যাল ওয়েভ শূন্য মাধ্যমেও যেতে পারে, কিন্তু মেকানিক্যাল ওয়েভে ট্রাভেল করার জন্য মাধ্যমের প্রয়োজন, অর্থাৎ এরা ভ্যাকুয়ামের মধ্য দিয়ে যেতে পারবে না। আবার নন মেকানিক্যাল ওয়েভকে তারা বললাম কি নন মেকানিক্যাল ওয়েভের ট্রাভেলের জন্য কোনো মাধ্যম না হলেও হবে, কিন্তু মেকানিক্যাল ওয়েভের ট্রাভেলের জন্য মাধ্যম থাকতেই হবে। মেকানিক্যাল ওয়েভকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ট্রান্সভার্স আর একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল। তো ট্রান্সভার্স হচ্ছে যেটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন মোশন, এরকম একটা আপ অ্যান্ড ডাউন মোশন, এটা হচ্ছে ট্রান্সভার্স মোশন। আর লঙ্গিটিউডিনাল হচ্ছে ব্যাক অ্যান্ড ফোর্থ এরকম মোশন, এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল মোশন। কোশ্চেন পড়ে যে সাউন্ড কি মোশন, সাউন্ড কী ধরনের ওয়েভ? সাউন্ড হচ্ছে মেকানিক্যাল লঙ্গিটিউডিনাল ওয়েভ। এবারে ট্রান্সভার্স ওয়েভের এক্সাম্পল পড়ে কোনো পুকুরে যদি ঢিল ছুড়ে দেওয়া হয় তখন হচ্ছে একটা ট্রান্সভার্স ওয়েভ। আর ট্রান্সভার্স ওয়েভ কিন্তু সলিড এবং লিকুইড মিডিয়ামে হয়। ট্রান্সভার্স ওয়েভটা সলিড এবং লিকুইড মিডিয়ামে হয়, কিন্তু এই লঙ্গিটিউডিনাল যেটা ওয়েভ সেটা হচ্ছে সলিড, লিকুইড এবং গ্যাস, এই তিনটা মিডিয়ামই হতে পারে। নেক্সট কোশ্চেন, দ্য পিচ অফ সাউন্ড ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি, অ্যাম্পলিটিউড, বোথ অফ দিস, নান অফ দিস। তো রাইট অ্যান্সার হবে ফ্রিকোয়েন্সি। লো ফ্রিকোয়েন্সি হলে লো পিচ। ম্যানের ভয়েস হচ্ছে সাধারণত ভারী হওয়ার কারণ কি, এর পিচটা হচ্ছে লো। আর হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে হাই পিচ। ফ্রিকোয়েন্সি হাই হলে পিচও হাই হবে। উইমেনদের ভয়েস দেখবে সাধারণত ভারী হয় না, সরু টাইপের হয়। তো শুরু হওয়ার কারণ হচ্ছে তাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে হাই, তাই তাদের পিচও হাই। আর হাই পিচের জন্য উইমেন ভয়েস। তো কোশ্চেন পড়ে যে উইমেন ভয়েসের মধ্যে কার পিচটি লো বা কার পিচটি হাই? তো ম্যানের ভয়েসের জন্য লো পিচ আর উইমেনদের জন্য হাই পিচ, অবশ্যই মনে রাখবে। দি হিয়ারিং রেঞ্জ অফ হিউম্যান ইয়ার ইজ। তো হিউম্যান ইয়ারের হিয়ারিং রেঞ্জটা কত? এটি হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, এটাই হচ্ছে অডিয়েবল ফ্রিকোয়েন্সি। তো আমরা জানি ফ্রিকোয়েন্সি 3 প্রকারে হয়, একটা হচ্ছে অডিয়েবল ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে ইনফ্রাসনিক, একটা হচ্ছে আলট্রাসনিক ফ্রিকোয়েন্সি। যেটা অডিয়েবল ফ্রিকোয়েন্সি অর্থাৎ যেটা আমরা কানে শুনতে পাই, তার জন্য ফ্রিকোয়েন্সি লাগবে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। আচ্ছা, হার্টজ হচ্ছে ফ্রিকোয়েন্সির ইউনিট, HERTZ, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির ইউনিট। ফ্রিকোয়েন্সি সমান 1/T, এই টিটা হচ্ছে টাইম পিরিয়ড বা পর্যায়কাল। তো আমরা জানি ফ্রিকোয়েন্সি 3 প্রকারের, অডিয়েবল, ইনফ্রাসনিক অ্যান্ড আলট্রাসনিক। অডিয়েবলের জন্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। এটা খুব কোশ্চেনে পড়ে, অডিয়েবলের জন্য কত রেঞ্জ
সেটা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ, এটা হচ্ছে অডিবল। ইনফ্রাসনিক হলে হবে ফ্রিকোয়েন্সি লেস দেন 20 হার্জ, 20 হার্জের থেকে কম হলে ওটাকে বলে ইনফ্রাসনিক। আর আলট্রাসনিক হচ্ছে ফ্রিকোয়েন্সি মোর দেন 20,000 হার্জ। আলট্রাসনিক হলে ফ্রিকোয়েন্সিকে হতে হবে 20,000 হার্জের বেশি, আলট্রার জন্য 20K হার্জের বেশি, আর ইনফ্রাসনিকের জন্য 20 হার্জের থেকে কম। ইনফ্রাসনিক ওয়েভ হচ্ছে যেটা এলিফ্যান্ট, যেগুলো সাইজে বড়, যে সমস্ত প্রাণী, মানুষ বাদে যে সমস্ত প্রাণীদের সাইজে বড়, যেমন এলিফ্যান্ট, ডাইনোসর, এদের হচ্ছে ইনফ্রাসনিক ওয়েভ সৃষ্টি করে। আর যারা সাইজে ছোট, যেমন হচ্ছে বাদুড়, এরা হচ্ছে আলট্রাসনিক ওয়েভ সৃষ্টি করে। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ। হোয়াট টাইপ অফ ওয়েভ আর সাউন্ড? এখনই বললাম সাউন্ড হচ্ছে একটা মেকানিক্যাল লঙ্গিটিউডাল ওয়েভ। তো অ্যান্সার এ হবে, অপশান এ হবে, সরি অপশান বি হবে রাইট অ্যান্সার। লঙ্গিটিউডাল ওয়েভ, অপশান বি হবে রাইট অ্যান্সার। অ্যাট এসটিপি দ্য ভেলোসিটি অফ সাউন্ড উইল বি ম্যাক্সিমাম ইন O2, নাইট্রোজেন, CO2 নাকি H2? এইটার জন্য আমাদের স্পিড অফ সাউন্ড ইন গ্যাস, তার একটা ফর্মুলা আছে, সেটা করতে হবে। স্পিড অফ সাউন্ড ইন গ্যাস হচ্ছে P/ρ। এখানে এটা হচ্ছে CP/CV, অর্থাৎ অ্যাডিয়াবেটিক এক্সপোনেন্ট অফ গ্যাস। এটাকে বলে অ্যাডিয়াবেটিক এক্সপোনেন্ট অফ গ্যাস। পি হচ্ছে প্রেসার, রো হচ্ছে ডেনসিটি, এইটা হচ্ছে ডেনসিটি। এবং হাইড্রোজেন, যদি আমরা হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে দেখি, তাহলে ডেনসিটি অফ O2 হচ্ছে 16 টাইম দেন দ্যাট অফ হাইড্রোজেন। তাহলে ডেনসিটি অফ O2 is 16 টাইম দেন দ্যাট অফ হাইড্রোজেন। তাই অ্যাজ এ রেজাল্ট দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন হাইড্রোজেন ইজ 4 টাইম দ্যাট অফ অক্সিজেন। তাহলে ভেলোসিটি অফ, এই সূত্রের সাহায্যে আমরা পাবো যে ভেলোসিটি অফ সাউন্ড ইন হাইড্রোজেন হচ্ছে 4 টাইমস দ্যাট অফ অক্সিজেন। তাই অপশানে রাইট অ্যান্সার হবে অপশান ডি, দ্য ভেলোসিটি অফ সাউন্ড উইল বি ম্যাক্সিমাম ইন হাইড্রোজেন। আর একটা পয়েন্ট তোমরা লিখে রাখতে পারো, টেম্পারেচার যদি, আমরা জানি টেম্পারেচার বৃদ্ধি পেলে সাউন্ড, ভেলোসিটি অফ সাউন্ড ইন গ্যাস সেটাও বৃদ্ধি পাবে। তো যদি টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায়, তাহলে ভেলোসিটি বৃদ্ধি পাবে 0.61 মিটার পার সেকেন্ড, 0.61 মিটার পার সেকেন্ড। ভেলোসিটির সঙ্গে টেম্পারেচারের সম্পর্ক হচ্ছে, ভেলোসিটি হচ্ছে টেম্পারেচারের বর্গমূলের সমানুপাতিক। ট্রান্সভার্স ওয়েভ আর প্রডিউস ফ্রম সলিড, লিকুইড, গ্যাস অনলি এ অ্যান্ড বি। আমরা এখনই বললাম যে ট্রান্সভার্স ওয়েভটি শুধুমাত্র সলিড এবং লিকুইড মিডিয়ামে হয়। তাই রাইট অ্যান্সার হবে অপশান, সরি তোমরা এটা কিন্তু ইগনোর করো, আর এটার অপশান কিন্তু এ হবে না, এটার অপশান হবে ডি। ট্রান্সভার্স ওয়েভ প্রডিউস ফ্রম লিকুইড এবং সলিড, এই দুটো মিডিয়ামে হয়, কিন্তু লঙ্গিটিউডাল ওয়েভ হচ্ছে সলিড, লিকুইড, গ্যাস তিনটি মিডিয়ামে হতে পারে। নেক্সট কোয়েশ্চেন, দ্য টার্ম ম্যাক ইজ ইউজ টু মেজার স্পিড অফ কার, বোট, মোটর বাইক নাকি এরোপ্লেন? তো রাইট অ্যান্সার হবে এরোপ্লেন। আমরা জানি ম্যাক নাম্বার হচ্ছে রেশিও অফ দ্য স্পিড অফ বডি সাধারণত এয়ারক্রাফটকেই ধরা হয়, তো বডি টু দ্য স্পিড অফ সাউন্ড। তাহলে ম্যাক সংখ্যা বা ম্যাক নাম্বার হচ্ছে স্পিড অফ অবজেক্ট বাই স্পিড অফ সাউন্ড, এর অনুপাতই হচ্ছে ম্যাক নাম্বার। সুপারসনিকের ক্ষেত্রে ম্যাক নাম্বার যদি এই ম্যাক নাম্বার 1 হয়, তখন কিন্তু স্পিড হবে 332 মিটার পার সেকেন্ড, 332 মিটার পার সেকেন্ড, অর্থাৎ যেটা আমরা বলেছিলাম এয়ারের স্পিড 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। তো ম্যাক নাম্বার 1 হলে 332 মিটার পার সেকেন্ড। যদি ম্যাক নাম্বার 1.2 থেকে, লিখে রাখো, যদি ম্যাক নাম্বার 1.2 থেকে 5-এর মধ্যে হয়, তখন তাকে বলে সুপারসনিক। আর সুপারসনিক কি, স্পিড মোর দেন দ্য সাউন্ড স্পিড। যখন স্পিডটা সাউন্ডের থেকেও, অবজেক্টের স্পিড যখন সাউন্ডের থেকেও বেশি হয়, তখন তাকে বলে সুপারসনিক। সুপারসনিক মিসাইল আমরা জানি, ব্রাহ্মোস একটা সুপারসনিক মিসাইল। ব্রাহ্মোস হচ্ছে সুপারসনিক মিসাইল, যেটা ইন্ডিয়া এবং রাশিয়া যৌথভাবে করেছিল ব্রাহ্মোস। তো তার স্পিড হচ্ছে 1.2 থেকে 5 ম্যাকের মধ্যে, তখন তাকে আমরা বলি সুপারসনিক। হাইপারসনিক কি, হাইপারসনিক হচ্ছে স্পিড মোর দেন 5 ম্যাক, এর স্পিড আরও বেশি। হাইপারসনিক হচ্ছে যদি ম্যাক নাম্বার
5-এর বেশি হয় তখন তাকে বলে হাইপারসোনিক। সাবসোনিক কি? সাবসোনিক হচ্ছে স্পিড লেস দেন 0.8 ম্যাক। 0.8 ম্যাকের থেকে যদি স্পিডটি লেস হয় তখন তাকে বলে সাবসোনিক। আর ট্রাইসোনিক হচ্ছে যখন স্পিডটা 0.8 আর 1.2 এই মাঝামাঝি থাকে, 0.8 থেকে 1.2 ম্যাক এর মাঝামাঝি থাকে, তখন তাকে বলে ট্রাইসোনিক। তোমরা অবশ্যই লিখে রাখো সুপারসোনিক, হাইপারসোনিক, সাবসোনিক অ্যান্ড ট্রাইসোনিক, এবং কোনটার কত ম্যাক নাম্বার অবশ্যই তোমরা লিখে রাখবে। নেক্সট কোশ্চেন, হোয়াট উইল বি দ্য এফেক্ট অফ টেম্পারেচার অন স্পিড অফ সাউন্ড? এক্ষুনি আমরা বললাম যে সাউন্ডের স্পিড বাতাসের শব্দের গতিবেগ প্রধানত কতগুলো বিষয়ের উপর নির্ভর করে, তোমরা লিখে রাখবে অবশ্যই। একটা হচ্ছে উষ্ণতা, ভেলোসিটি টেম্পারেচারের সাথে সমানুপাতিক, বর্গের সঙ্গে সমানুপাতিক। যদি উষ্ণতা বৃদ্ধি পায়, যদি টেম্পারেচার বৃদ্ধি পায় তাহলে সাউন্ড স্পিডও বৃদ্ধি পাবে। লিখে রাখো, যদি টেম্পারেচার বৃদ্ধি পায় তবে সাউন্ড স্পিডও বৃদ্ধি পাবে। চাপের সঙ্গে এই শব্দের গতিবেগের কী সম্পর্ক? চাপের সঙ্গে শব্দের গতিবেগের কোনো পরিবর্তনই হয় না। চাপ ইনক্রিজ বা ডিক্রিজে শব্দের গতিবেগের কোনো পরিবর্তনই হয় না। ঘনত্বের সঙ্গে কি আমরা জানি, ভি ভ্যারাইজার 1/√d। মাধ্যমের ঘনত্ব বাড়লে সেই মাধ্যমে শব্দের বেগ কমে। তাহলে কি হলো? যদি ডেনসিটি বাড়ে তাহলে সেই মাধ্যমে শব্দের বেগ কমবে, আর যদি ডেনসিটি কমে তাহলে সেই মাধ্যমে শব্দের বেগ বাড়বে। ফ্রিকোয়েন্সির সাথে সাউন্ডের স্পিডের কী সম্পর্ক? ফ্রিকোয়েন্সি বাড়ুক বা কমুক সাউন্ডের কোনো এফেক্টই করে না, সাউন্ডের স্পিডের কোনো এফেক্ট করে না। তাহলে ফ্রিকোয়েন্সি বাড়ুক বা কমুক সাউন্ডের স্পিডের কোনো এফেক্ট হয় না। এবারে আসছি আর্দ্রতা বা হিউমিডিটি ইনক্রিজ করলে সাউন্ডের স্পিডও ইনক্রিজ হয়। জলীয় বাষ্প বাতাসের তুলনায় হালকা। জলীয় বাষ্প এবং বাতাসের ঘনত্বের অনুপাত হচ্ছে 9:14। সুতরাং শব্দের গতিবেগ বাতাসে আর্দ্রতা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়। তাই বর্ষাকালে বায়ুতে শব্দের বেগ কিন্তু বেশি হয়। তাই বর্ষাকালে যদি কোনো স্টেশনে যদি শব্দ না শোনা যায়, বর্ষাকালে দেখবে কিন্তু সেই স্টেশনের ট্রেনের শব্দ শোনা যায়। তার কারণ কি? কারণ হিউমিডিটি ইনক্রিজ করলে সাউন্ডের স্পিড ইনক্রিজ হয়। তারপরে এটাও লিখে রাখো যে ক্যারেক্টারিস্টিক অফ মিউজিক্যাল সাউন্ড বা শ্রুতিমধুর শব্দের কার উপর নির্ভর করে। তো এগুলো নির্ভর করে একটা লাউডনেস বা ইন্টেন্সিটির ওপরে, পিচ ও ফ্রিকোয়েন্সির ওপরে, কোয়ালিটির ওপরে। সাউন্ডের কোয়ালিটি সাউন্ডের পিচ বা ফ্রিকোয়েন্সি এবং সাউন্ডের লাউডনেসের উপরে নির্ভর করে। নেক্সট কোশ্চেন, নেম দ্য ক্যারেক্টারিস্টিক অফ সাউন্ড হুইচ ডিস্টিংগুইশ এ শার্প সাউন্ড ফ্রম এ গ্রেভ ও ডাল সাউন্ড। তো এক্ষুনি বললাম এটা হবে পিচের সাহায্যে আমরা একটা শার্প সাউন্ড এবং একটা ডাল সাউন্ডের মধ্যে আমরা তফাৎ করতে পারি। নেক্সট কোশ্চেন, ডিউ টু হুইচ ফেনোমেনন সাউন্ড ইজ হার্ড অ্যাট লঙ্গার ডিস্টেন্স ইন নাইট দেন ইন ডে? এটা রাইট অ্যান্সার হবে রিফ্র্যাকশন। অপশান বি হবে রাইট অ্যান্সার। এটার জন্য রাইট অ্যান্সার। এবারে আমরা আসি যে একটি ইকো হতে হলে ডিস্টেন্স বিটুইন সোর্স অ্যান্ড রিফ্লেক্টরের মধ্যে কত ডিস্টেন্স হতে হবে? তো এটা লিখে রাখো 17.4 মিটার। 17.4 মিটার হলেই তবে সাউন্ড ইকো হবে। এইটা মিনিমাম তোমাকে ডিস্টেন্স হতেই হবে। অনেক সময় কোশ্চেন পড়ে সোনার কি? SONAR। সোনার কি? সোনার হচ্ছে একটি যন্ত্র যার সাহায্যে আমরা ওশানের ডেপথে কী অবজেক্ট আছে তা আমরা জানতে পারি। এখানে কী ওয়েভ ব্যবহার করা হয়? এখানে আলট্রাসোনিক ওয়েভ সোনারে ব্যবহার করা হয়। সোনারের ফুল ফর্ম হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এছাড়াও তোমরা কিছু কোশ্চেন লিখে রাখো। হোয়েন সাউন্ড একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে এন্টার করে। যখন একটা সাউন্ড একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে এন্টার করে তখন এর স্পিড ওয়েভলেন্থ চেঞ্জ হয়, কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না। স্পিড এবং ওয়েভলেন্থ চেঞ্জ হয় কিন্তু এর ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না। আর একটা কোশ্চেন পরে ম্যাথের ক্ষেত্রে কাজে লাগে যে ওয়েভলেন্থ ল্যামডা সমান ভেলোসিটি বাই ফ্রিকোয়েন্সি। সাউন্ডের ক্ষেত্রে সাউন্ড ওয়েভলেন্থ হচ্ছে সাউন্ডের ভেলোসিটি বাই সাউন্ডের ফ্রিকোয়েন্সি। এর সাহায্যে ম্যাথে কিন্তু কাজে লাগে। কোশ্চেন পরে যে অ্যাপ্লিকেশন অফ আলট্রাসোনিক ওয়েভসের অ্যাপ্লিকেশান কী? এটা হচ্ছে কোনো সিগন্যাল সেন্ডিং করতে এটা কাজে লাগে। মেজারিং দ্য ডেপথ অফ সি, যেটা আমরা এখনই পড়লাম সোনার, সেখানেও কিন্তু আলট্রাসোনিক ওয়েভকে কাজে লাগানো হয়। এছাড়াও আলট্রাসোনোগ্রাফিতে কিন্তু আলট্রাসোনিক ওয়েভের কাজে লাগে।
শব্দের ক্ষেত্রে আমরা একটা ইফেক্ট করে থাকি, সেটা হচ্ছে ডপলার ইফেক্ট। তো ডপলার ইফেক্ট বা ডপলার ক্রিয়াটা কি? যখন কোনো উৎস এবং পর্যবেক্ষকের মধ্যে আপেক্ষিক বেগ থাকে তখন পর্যবেক্ষকের কাছে শব্দের কম্পাঙ্কের আপাত পরিবর্তন ঘটে, তখন এই ঘটনাকে কিন্তু বলা হয় ডপলার ক্রিয়া। এই এই ঘটনাকে বলা হয় ডপলার ক্রিয়া। আচ্ছা, আমরা এক্ষুনি পড়লাম যে লাউডনেস বা ইন্টেন্সিটি অফ সাউন্ড, এর ইউনিট কিন্তু কোশ্চেন পড়ে। এর ইউনিট হচ্ছে ডেসিবেল বা বেল। এর ইউনিট হচ্ছে ডেসিবেল বা শুধু বেল। এক বেল সমান 10 ডেসিবেল। এক বেল সমান 10 ডেসিবেল। আমরা আমাদের কানের কিন্তু সহ্য ক্ষমতা অ্যাকর্ডিং টু এইচও, অ্যাকর্ডিং টু হু বলেছে 45 ডেসিবেলই বেস্ট, কিন্তু আমরা তাও 60-70 ডেসিবেল অবধি কান কিন্তু সহ্য করতে পারে, কিন্তু 70 ডেসিবেলের বা 70 ডেসিবেলের বেশি হলে সেটা কিন্তু আমাদের কানের পক্ষে ড্যামেজ হয়। আর নর্মাল কনভারসেশনে সেটা হচ্ছে ডেসিবেল হচ্ছে 60 ডেসিবেল। হিয়ারিং ড্যামেজ কিন্তু 70 ডেসিবেলের বেশি, 85 ডেসিবেল হয়ে গেলে কিন্তু আমাদের হিয়ারিং ড্যামেজ হয়, কানে তখন কিন্তু ড্যামেজ হয়। আর কিন্তু হু অ্যাকর্ডিং টু হু সব থেকে সেফ, সেটা হচ্ছে 45 ডেসিবেল। সাউন্ডের একদিক থেকে আরেক দিকে যাওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন। সাউন্ড কিন্তু সব মাধ্যমে যেতে পারে, লিকুইড, গ্যাস, সলিড, কিন্তু ভ্যাকিউম বা শূন্য মাধ্যমে যেতে পারে না। তাই চাঁদে আমরা জানি চাঁদে কোনো অ্যাটমসফিয়ার নেই, কিন্তু গ্র্যাভিটি আছে। মনে রাখবে, গ্র্যাভিটি আছে, যা পৃথিবীর 1/6 অংশ, কিন্তু কোনো অ্যাটমসফিয়ার নেই। আর অ্যাটমসফিয়ার না হওয়ার জন্য সাউন্ড কিন্তু ট্রাভেল করতে পারে না। এটা হচ্ছে আসল কারণ। আর একটা কোশ্চেন তোমাদের বলে দিই, ওখান থেকে কোশ্চেন আসে সরল দোলকের দোলনকাল। সরল দোলকের দোলনকাল যদি টি হয় সেটা হবে 2π√L/g, যেখানে এল হচ্ছে দোলকের কার্যকরী দৈর্ঘ্য, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এটি কোশ্চেনে ম্যাথের ক্ষেত্রে পড়ে, কিছু কিছু ক্ষেত্রে যদি কোশ্চেন খুব টাফ হয় তখন এরকম টাইপের কোশ্চেন দেয়। তো সরল দোলকের দোলনকাল হচ্ছে টি সমান 2π√L/g। এল হচ্ছে দোলকের কার্যকরী দৈর্ঘ্য, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো আমরা সাউন্ড থেকে যত রকমের কোশ্চেন হতে পারে সবই বললাম। আরও যদি কিছু বাকি থেকে যায় তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং ভিডিওতে ভালো লাগলে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।